الله أكبر الله أكبر لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. آمين. ফাতিমা, হ্যাঁ রেডিও রিপটন দাও। ও আচ্ছা আনছি। এই যে না ভালো না ভালো, আমি খাই। বাবা কি হলো? রেডিওটা কি নষ্ট হয়ে গেল নাকি? আওয়াজ হচ্ছে না কেন? কি আসছে? আওয়াজ হইব না কেন? কালকে কি রেডিও ধরছিল নাকি? না, এই ফ্যান রেডিও ধরবে কখন? আপনি না রেডিও শুনতে শুনতে রাতে ঘুমায় গেলেন, এখন তো ভোর ইফান তো ঘুম থেকে উঠে নাই, রেডিও ধরবে কখন? তাও তো কথা কি হইল? কালকে না নতুন ব্যাটারি লাগাইলাম। আরে মাঝে মধ্যে মনে হয়। আসছে না? মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের জিন্দাবাদ। সারা বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার জন্য কার্যকরী হইয়াছে। পরবর্তী নির্দেশ পর্যন্ত জারি থাকিবে। বাংলাদেশ দুনিয়ার বাহিনীর সিপাহী ভাই বোনেরা, আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন। যারা অসহযোগিতা করিবেন দেশের বৃহত্তর স্বার্থে তাদের চরম দণ্ড দেওয়া হবে। জিন্দাবাদ। আমাকে শেখ সাহেবরে কে মারলো? আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। সেই মানুষটা নিজে এত যে জুলুম অত্যাচার সহ্য করে এই দেশে স্বাধীন করলো। সহযোগিতা করতে বলা হয়েছে।
সেই মানুষটা বাইরে ফেললো ফাতিমা ফাতিমা কান্নাকাটি করো না, কান্নাকাটির সময় না, আমাদের বিপদের সময়। কান্নাকাটি করলে আমার তোমার উপরে বিপদ এসে পড়তে পারে। কান্নাকাটি করো না। কে আমি বিপদের মুখে? আমরা কি করছি? আমরা কি অপরাধ করছি? এটির ঘোষণা শুনে মনে হইল দেশে এখন আর্মি গতে গেছে গা। আর্মি গতে ওরা যা খুশি তাই করতে পারে, কিচ্ছু হইব না। দেখো না, শেখ সাহেবের মতো মানুষটা বাইরে ফেলাইছে, বুকটা একটু কাঁপে নাই। আর তোমার আমার তো মানুষ পেলেই বন্ধ করবো না। এটা আবার কেমন কথা? হ্যাঁ, মানুষ কি ইচ্ছা করলে যা খুশি তা করতে পারে? মানুষ কি মানুষকে খুন খারাপি করে ফেলাইতে পারে? এটা আবার ঘোষণা করে রেডিওতে করতে পারে? এটা কোন জামানা আইলাম? কোন জামানা বললো? জাতির উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন আওয়ামী লীগের অন্যতম নেতা প্রেসিডেন্ট খন্দকার মুশতাক আহমেদ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থের খাতিরে পরম করুণাময় আল্লাহ তাআলা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে। দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী এই এটা কি করলো এখন? খবর শুনবো কেমনে, খবর পাবো কেমনে? যা করছি খুব ভালো করছি। এই জঘন্য খবর আমি শুনতে পারলাম না, আমি শুনতে পারলাম না। আম্মা, আমি আজ স্কুলে যাব না। আব্বা, আমি আজ স্কুলে যাব না। আম্মা তোমার কিছুই বলে না। আজ স্কুলে যাওয়া লাগবো না বাজান। কেন আব্বা? দেশে একটা অঘটন ঘটছে। কি অঘটন আব্বা? দেশে একটা হত্যাকাণ্ড হয়েছে বাজান, মানুষ মেরে ফেলাইছে। কাকে মেরেছে আব্বা? শেখ সাহেবরে মেরে ফেলাইছে বাজান, আমাকে সবাই নেতারে। কারা মেরেছে আব্বা? খারা মারছে, দুষ্ট লোকেরা মারছে। কেন মেরেছে আব্বা? ওগো ইচ্ছা হইছে তাই মেরে ফেলাইছে। উফ! থামো তো তোমরা। ইব্রার বাবা, এত কথা কেন বলতেছো? আমার শুনতে ভালো লাগতেছে না, কিচ্ছু শুনতে ভালো লাগতেছে না। মনে হইতেছে আমার মাথাটা ঘুরতেছে, আমি মনে হয় ফিট হয়ে পড়ে যাব। ফাতিমা ফাতিমা, তাহলে তুমি এক কাজ করো, তুমি ছোট বাবুরে নিয়ে একটু শুয়ে থাকো, বিশ্রাম করো, শরীরটা ভালো লাগবো। আমি দেখি ইরফানরে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি।
দুধ তারি এই ভোরবেলা কে রে ভাই? কথা বলতে পারতেছেন না আপনি? তুমি দরজা রাখাইতেছেন, কথা বলেন না কেন ভাই? কে আপনি? কে রে ভাই? তুমি এই কবরস্থানের পাহারাদার? নাম কি তোমার? স্যার আনসার স্যার। আমরা এখানে কতগুলো কবর করব, তুমি আমাদের জায়গা দেখা দিতে পারবা? নিশ্চয় নিশ্চয় পারবো স্যার, নিশ্চয় পারবো। তাহলে চলো বাইরে গাড়িতে উঠি। স্যার কবরস্থানের ভিতরে তো স্যার গাড়ি ঢুকবে না স্যার। কেন? সরকারি নিষেধ আছে স্যার। কার নিষেধ আছে? সরকারি। তাহলে চলো হেঁটেই যাব। স্যার তুমি মাফ করলে স্যার একটা কথা জিজ্ঞাসা করতাম। বলো। মানে স্যার যার যার লাশ দাফন হবে তারা কি স্যার আর্মির লোক স্যার? লাশ কার দাফন হবে তা জেনে তোমার কোনো দরকার আছে? আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেবে না। চলো। না স্যার, স্যার এই সরকারি নথিতে উল্লেখ করতে হয়তো স্যার, এই জন্য। সরকার সরকার চোখ কান খোলা রাখিস না? দেশে কি হচ্ছে কিছুই জানিস না? এখন সরকার হলাম এই আমরা, মানে আর্মিরা। আমরা যা বলবো তাই হবে। চল। স্যার তাহলে স্যার যেখানে খুশি স্যার সেখানে দিতে পারেন স্যার। এখানে এই 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 তুই কি আমার সাথে ফাইজলামি করিস? এই এটা ধরো তো, এখানে এখানে আমি বলছি স্যার আপনি স্যার বললেন না স্যার আপনার এই সরকার স্যার, আপনি যেখানে খুশি দিতে পারবেন স্যার, এটা কোনো নিয়ম নেই। সেন্ট্রি স্যার, জি স্যার। এখান থেকে সোজাসুজি 18টা কবর খুঁড়বে। ইয়েস স্যার। যাও। স্যার শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। সব দেশপ্রেমিক নাগরিকদের নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে। বিশ্বাস করি না শেখ সাহেবকে মেরে ফেলেছে। কার এত বুকের পাটা? চলেন 32 নম্বর গিয়ে আমরা দেখে আসি। নিজেদের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করা যায় না। হ্যাঁ ঠিক কথা বলছি, চলেন। এই ভাই যাইন না, বুঝছেন বিপদে পড়বেন। শুনেন নাই শেখ সাহেবের পুরা গোষ্ঠী সুদ্ধা সাফ করে ফেলাইছে। ওনার ছোট ছেলে শেখ রাসেল তারও রক্ষা করে নেই। বাবা শেখ রাসেল কে? শেখ সাহেবের সবচেয়ে ছোট ছেলে, তোমার বয়সে। তাকেও মেরে ফেলেছে? শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। না ফাতিমা, পাউরুটি দিয়ে দুধ খায় নাও। সকাল থেকে তুমি কিছুই খাও নাই। তুমি ঠিক মতন খাওয়া দাওয়া না করলে ছোট বাবুর কষ্ট হইব না? আমার কোনো কিছু ভালো ঠেকতেছে না। আব্বা ওই ছোট্ট রাসেল কি দোষ করেছে আব্বা? ওকে ওরা মেরে ফেলেছে কেন? আমি রাসেলের বাড়িতে যাব আব্বা, আপনি আমাকে নিয়ে চলেন। হয় ফ্রেন্ডের আব্বা, আমিও যাব, আমারও নিয়ে চলেন। আরে দেহ তো কি পাগলের মতো কথা কয়। এসব কথা কইও না, এসব কথা কইলে কি আর হয়? বিপদ হলে হোক, একটা পরিবারের সবগুলি মানুষকে মাইরে ফেলাইছে, আমাকেও মাইরে ফেলাক। আচ্ছা ঠিক আছে, তুমি আগে একটু খায়া নাও পাউরুটির দুধটা। আচ্ছা বুকের দুধ না পেলে বাবুর কষ্ট হইব না কত? খায়া নাও, খাও। জান 18টা কবর। বঙ্গবন্ধুর পরিবারের মনে হয় কেউ আর পাইছে নাই রে। কোন কি? আমার আজকে কি মনে হইতেছে না জানোস? কি আছে ভাই? আমার মা তো খুব অসুস্থ, তুই তো জানোসই।
এই তো কয়েকদিন আগে আপনি গোপালগঞ্জে গিয়া অসুস্থ মায়ের ট্রিটমেন্ট করে তারপরে ঢাকা এলেন। আমার মা গো, আমার মনে হইতেছে আমার জীবনের বদলে যদি বঙ্গবন্ধুর পরিবারের জীবনগুলো বাঁচত। তাই কি হয় আনসার ভাই? একজনের জীবনের বিনিময়ে কি আর 18টা জীবন বাঁচানো যায়? যায় না। আসলে কারো জীবনের বিনিময়ে কারো জীবন বাঁচানো যায় না। আজকে বারবার আমার মার কথা মনে পড়তেছে, বঙ্গবন্ধুর ইলেকশনের কথা মনে পড়তেছে। ওই ইলেকশনে বঙ্গবন্ধুর কর্মীদের অনেকেরই প্রচারণের জন্য সাইকেলও ছিল না। আর মুসলিম লীগের ক্যান্ডিডেট ওহিদুজ্জামান, তার টাকার কোনো অভাব ছিল না। লঞ্চ, স্পিডবোট, রিক্সা, সাইকেল সব কিছু দিয়ে তারা প্রচারণা চালাইছে। তার কর্মীদের কারো কারো সাইকেল ছিল, বঙ্গবন্ধুর কর্মীদের, কিন্তু আমারই ছিল না সাইকেল। আমার একদিন মা বলল, বাবা, শেখ সাহেব রাজা, সে যখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে তুই তারে আমাদের বাড়িতে নিয়ে আসবি। আমি বললাম, মা এটা কি বলেন? উনি আমাদের এলাকার এত বড় নেতা, উনি কি আমাদের বাড়িতে আসবেন? মা তখন কি বলছিল? মা বলছিলেন, আসবে রে আসবে, আমরা তারে ভোট দিছি, সে আমাদের বাড়িতে আসবে না? সে মানুষের নেতা, তার কাছে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। ছোট বাবুটা তো কাঁদতাছে, ওর একটু শান্ত করো না। আমি কি করব? দুধ না পাইলে তো কানবেই। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া না করলেও বুকের দুধ পাইবো কই থেকে? আমার গলা দিয়া খাওয়ার নামতেছে না, আমার বমি বমি লাগতেছে। আব্বা, আম্মাই তো নিজেই স্বাধীন কানছে, বাবুরে কেমনে শান্ত করব? কি করবো বাবা, কও? তোমার মায়ের তো কিছুই বোঝানো যাইতাছে না। কষ্ট কি আমারও কম লাগতাছে, কিন্তু আমাকে তো কিছুই করার নাই। আমার হাতে তো আর ক্ষমতা নাই যে শেখ সাহেব যে জীবিত ফেরত আনার, তার স্ত্রী রে 3 পুত্রটা ফেরত আনার। মানুষে কইতাছে তার 2 কন্যা বিদেশে আছে বলে বাইসা গেছে। আল্লাহ জানে জালিমরা তাকে 2 জনের বাঁচতে দিব কিনা। ইরফানের আব্বা, এটা আপনি কি বললেন? ওরা কি বিদেশে গিয়েও শেখ সাহেবের 2 কন্যারে মেরে ফেলবে? করণ কি যায় ক? শেখ সাহেব আর তার পরিবার রে মাইরা ফেলাইল এই দেশেরই কিছু আর্মি। জানি না বিদেশি শক্তির মদত আছে কিনা। তারপরও সেই মানুষটাই দেশের লিগা, দেশের মানুষের লিগা এত কিছু করলো, আর সেই লোকটারই জীবন দিতে হলো তার নিজের দেশের মানুষের কাছে। এটা তো স্বপ্নেও ভাবা যায় না। বিদেশিরা শেখ সাহেবরে মেরে ফেলাতে চাইব কেন? তাগো কি স্বার্থ আছে? যারা এই দেশের স্বাধীনতা চায় নাই, তারা হয়তো শেখ সাহেবরে মেরে ফেলাইতে পারে। টাকা পয়সা খরচ করবার পারে, কত যায় না কিছুই।
কি আসবে না তুমি থাকো আমি দেখতেছি কে ওয়ালাইকুম আসসালাম। এটা কি মোবারক হোসেনের বাড়ি? জি জি স্যার। আপনি কি মোবারক হোসেন? জি স্যার জি স্যার। দরজা খুলতে এত দেরি হলো কেন? স্যার আমার পরিবার অসুস্থ স্যার। কে অসুস্থ? আমার স্ত্রী। কান্না করছে কে? স্যার আমার ছোট ছেলে 9 মাস বয়স। আসেন স্যার, ভিতরে আসেন, ভিতরে আসেন। স্যার বসেন, স্যার বসেন। মোবারক হোসেন, তোমার তো কাঠের ব্যবসা, কাঠের আড়ত আছে। জি স্যার। আমার আজকে রাত্রের ভিতরে তোমাকে লাশের জন্য 10টা কফিন বানিয়ে দিতে হবে। আজ রাতেই চাই আমি। জি স্যার। আজ রাতের ভেতরেই তোমাকে 10টা কফিন বানাতে হবে। লাউড এন্ড ক্লিয়ার। জি স্যার, বানায় দেব। আর সকালের ভিতরে যদি ডেলিভারি না পাই তোমার পরিণতি কি হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। জি স্যার, বানায় দেব। স্যার অনুমতি দিলে একটা কথা জিজ্ঞাইতাম। বলো। 10টা কফিনে কাগজ লাশ নেবেন স্যার? শাট আপ। তোমাকে কফিন বানাতে বলা হয়েছে, তুমি কফিন বানাবে। কার লাশ কোথায় যাবে, কি হবে, এত কিউরিসিটি কিন্তু ভালো না। জি স্যার, জি স্যার। স্যার আরেকখান কথা। কি আবার কথা? স্যার এত অল্প সময়ের মধ্যে 10টা কফিন আমি তো একা বানাইতে পারব না। আমার আরো 2-1জন মিস্ত্রি লাগবে, কিন্তু বাইরে তো কারফিউ চলতেছে, কেমনে যাব স্যার? এই নাও, এই কার্ডটা রাখো। এটা হচ্ছে কারফিউ পাস। এটা দেখালে কেউ তোমাকে আটকাবে না। আর কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, বলবে কফিন বানাতে যাচ্ছে। আর শোনো, কফিন কিন্তু কাল সকালেই চাই। এই কথা নড়চড় হলে তোমার বংশে কিন্তু বাতি জ্বালানো কেউ থাকবে না। আপনি বেমান করে চিনতে পারেন না বঙ্গবন্ধু, চিনতে পারেন না আপনি বেমান গো। ওদের তো বুকের মধ্যে কোনো ভালোবাসা দেওয়া বা কিছু নাই। মা দেওয়া থাকলে কি আর আপনারে, আপনার পরিবারের সবাই রে এইভাবে নির্দয় মারতে পারতো? মারতে পারতো না। আমিও তো বেঈমান। হ্যাঁ, আমিও তো বেঈমান। তাইলে কি ওকে সাহায্য করি? ওকে কবর খোঁড়ার লেগে জায়গা খুঁজে দেই? মন্ডায় কয়, মন্ডায় কয় সব খোঁড়ে পিসা মাইরা ফেলাই, পিসা মাটির সাথে মিশা দেই। কিন্তু কেমনে, কেমনে কি করবো আমি? ওদের তো অস্ত্র আছে, কেমনে কি করবো আমি? ওগো হাতে অস্ত্র, আমার তো খালি হাত পা, আমি কেমনে পারবো ওগুলোকে? খালি খালি হাতে আসতো, একবার খালি খালি হাতে আসতো, আমি দেখা দিতাম বঙ্গবন্ধু সৈনিক কারে কয় আমি দেখা দিতাম। আনসার ভাই, আনসার ভাই আপনি শান্ত হন। আনসার ভাই আপনি শান্ত হন। আমার ভেতরটা একবারে ফাইটে দিতেছে, ফাইটে যাইতেছে রে নাথ। হ্যাঁ আমি দেখছি, আমি ইলেকশনের সময় দেখছি বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুরে কিরকম ভালোবাসে। সে হাইটা হাইটা ইউনিয়নের পর ইউনিয়ন রাস্তা পার হইতো, একটু ক্লান্ত হইতো না। জিরাইতো, থামতো, পানি খাইতো, আবার হাঁটা শুরু করতো। গ্রামকে গ্রাম, মেয়ে মানুষরা সব লাইন দিয়ে দাঁড়ায় থাকতো। গ্রামের মা বোনরা সব বঙ্গবন্ধুরে দেখার লেগে দাঁড়ায় থাকতো, তারে সাহায্য করতো, ইলেকশনের জন্য টাকা দিতে চাইতো। বঙ্গবন্ধু হাইসা বলতো,
এই ইলেকশনের আগে কখনো বুঝি না এই বাংলাদেশের মানুষ আমার এত ভালোবাসে। ওরে না, আমার কাছে শুধু যদি অস্ত্রটা থাকতো, শুধু যদি অস্ত্রটা থাকতো, আমি একটা বিমান রেও জানলে যেতে দিতাম না এই কবরস্থান থেকে। আমি বুঝি না এই মাটিতে জন্ম নিয়া এই দেশের মানুষ হয়ে তোরা কেমনে বঙ্গবন্ধুরে মেরে ফেলাইল। ভালো মানুষ বেশি দিন বাঁচে না রে, বাঁচে না রে এনায়েত। ঠিকই কইছেন আনসার ভাই, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। যারা গরিব বয়ে দুঃখে কষ্টে কান্দে তারা বেশি দিন বাঁচে না। বঙ্গবন্ধু আসলে গরিব মানুষের বন্ধু। ও তাই তো, তার ডাকে সারা দিয়েই তো আমরা পাকিস্তানি হায়নাগোর বিরুদ্ধে যুদ্ধ করছিলাম। নেত্রে আজকাল না আমার অনেক আমার বড় চাচার কথা মনে পড়তেছে রে। বড় চাচা একটা বাঘের বাচ্চা ছিল। আমার গ্রামে স্কুলে পাকিস্তানিরা ক্যাম্প করলো। আমার চাচা মুক্তির কমান্ডার, সে একা 13 জন পাকিস্তানি রে নিজের হাতে মারছে। কিন্তু হঠাৎ একটা গুলি এসে তার বুকের মাঝখানে বিন্দে, এক গুলিতেই সব শেষ, সব শেষ। মানুষের তখন কি কষ্টই না ছিল স্যার ভাই? কষ্ট মিলা কষ্ট রে। গ্রামকে গ্রাম পাক বাহিনী জ্বালায়া দিছে, পুরাইয়া দিছে। কত হিন্দু পরিবার যে দেশ ছেড়ে চলে গেছে তার ইয়ত্তা নাই। আমরা মনোবল ঠিক রেখা পাক বাহিনীর সাথে যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি। কিন্তু এনায়েত, আমি অবাক হয়ে যাই, কত বড় বুকের পাটা যারে পাকিস্তানিরা মারতে সাহস পায় নাই, তারে তোরা মারলি কেমনে? তার পরিবার শুদ্ধ তারে মারলি? ওরা তো শুধু বঙ্গবন্ধুরে মানে নাই, ওরা তো শুধু তার পরিবারে মানে নাই, পুরা বাঙালি জাতিরে মারছে। আমি চিন্তা করতে গেলে আমার ভিতরটা ফানাফানা হয়ে যায়। এতটা বেরহম কেমনে হয় এনায়েত? এত বেরহম মানুষ কেমনে হয়? ওরা মানুষ না, মানুষ হইলে কেউ এই কাজ করতে পারে না। ওরা জালিম, ওরা জালিম। শুনছি বঙ্গবন্ধুর 10 বছরের সন্তানকে ওরা হত্যা করছে। ওরা সীমার আনসার ভাই, ওরা সীমার। ওকে বুকে একটা লোম নাই, ওকে বুকে মনে হয় একটা লোম নাই। ওই আর্মির লোক আইসা আব্বার কি বানাতে বলেছে? কাঠের বাক্স। কাঠের বাক্স দিয়া কি করবে ওরা? ওগুলান্ডে কফিন বলে বাবা। কফিন দিয়া ওরা কি করবে? ধানমন্ডি 32 নম্বরে কাল রাতে শেখ সাহেবের বাড়িতে জাগো মাইরা ফেলছে, তাদেরকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে লাশ? কোথাও দাফন করবে হয়তো। দাফন কি আম্মা? কবর দেওয়া। আব্বা কি রাসেলের জন্য বাক্স বানাবে আম্মা? জানি না, তোমার আব্বা জানে। রাসেল কি আমার মতো স্কুলে যেত? যেত। রাসেল কি ভালোবাসতো আম্মা? রাসেল ফুল ভালোবাসতো, পাখি ভালোবাসতো, মাছ ভালোবাসতো। ধানমন্ডির বাড়িতে অনেক ফুল গাছ ছিল, সেই গাছে রাসেল পানি দিত। ওর মা অনেক কবুতর পুষতেন, সেই কবুতরে রাসেল খাওন দিত। ওগো বাড়ির সামনে যে লেক আছে, সেই লেকে অনেক মাছ আছে,
সেই মাছেরে রাসেল আদর দিত। খুব ভালো ছেলে ছিল, কোনো দুষ্টামি করতো না। এমন ভালো একটা বাবুকে ওরা মেরে ফেললো কেন আম্মা? ওর কি অপরাধ করেছিল? ও কোনো দোষ করে নাই। ও যে শেখ সাহেবের ছেলে ছিল, এইটাই ওর অপরাধ। তারা শেখ মুজিবকে মারলো কেন আম্মা? শেখ মুজিব গরিব মানুষের বন্ধু ছিল তো, দুঃখী মানুষের জন্য তার মন সবসময় কাঁদতো। হয়তো এটাই তার অপরাধ ছিল। রাসেলকে যখন মেরে ফেলছিল তখন ওর মা কি করছিলেন আম্মা? আমি তো দেখি নাই রে বাবা, হয়তো হয়তো ওর আগে ওর মাকেই মেরে ফেলছে জালিমেরা। আম্মা, আমি রাসেলকে দেখতে যাব। রাসেল তো এখন মৃত বাবা, তুমি তোরে কেমনে দেখবা? মৃত হলেও আমি রাসেলকে দেখতে চাই আম্মা। তুমি আব্বাকে বলো আমি রাসেলকে দেখতে যাব। তোমার আব্বা আগে আসুক। রাইট পার হওয়ার আগে কিন্তু 10টা বানান লাগবে। আগাটা একটু খালি রাখিস, সময় যেন তুলতে পারে তাড়াতাড়ি। এটা ধর ধর রে ভাই, ধর। সব ছুটি করবো কেন মারতে? এই যে মারতেছি আর করো তো। শহরটা কিরকম জিম্মাইরা আছে দেখছো সিনাত? যে শহরে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল, শিশু সহ 18 জনকে হত্যা করলো নির্বিচারে, সেই শহর তো এরকম জিম্মাইরা থাকবেই। প্রত্যেকদিন কত শত কাক এসে বসে এই গরস্থানের গাছগুলোর মাথায়। দেখ, আজকে কিন্তু কোনো কাক নাই। তো একটা হঠাৎ হঠাৎ দূর থেকে দেখা গেছে কাকা কাকুরা উড়ে যেতেছে, কিন্তু বাকিগুলা কোথায় জানি জিম্বুরা বসে আছে। কাকের তো ধর্ম আছে। কাকেরও ধর্ম আছে, ঠিকই কইছস। শুধু ধর্ম নয়, মানুষের কোথাও একটা কাক মরে গেলে সেখানে হাজার হাজার কাক এসে জড়ো হয়, মাথার উপর চক্কর মারে উঠতে থাকে। দেশের নেতারে মাইরা ফালাইলো, তার পরিবারের কাউরে বাঁচতে দিল না।
যে নেতা কিনা 23 বছর সংগ্রাম কইরা দেশের মানুষরা এক করছে, বারবার জেলে গেছে, পাকিস্তানি কারাগারে যাওয়ার আগেও সে নেতা রাত দুপুরে দেশের স্বাধীনতা ঘোষণা কইরা গেছে। নেতা কর্মীদের নিরাপদে রাখা সমস্ত বিপদ আপদ সে নিজের গায়ে মাখছে, সেই নেতারে মাইরা ফালাইল, কেউ রাও করলো না। অস্ত্রের মুখে কেউ কিছু কইতে পারতেছে না। মুক্তিযোদ্ধারা তো সেই কবে অস্ত্র জমা দিছে বঙ্গবন্ধুর হুকুমে। আজকে যদি মুক্তিযোদ্ধার হাতে অস্ত্র থাকতো তাইলে দেখতেন দেশে আর একটা মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাইত। আপনি যেমন রাগে দুঃখে কষ্টে ফুঁস পারতেছে, আপনার মতো আরো অনেকেই ফুঁস পারতেছে, কিন্তু কেউ কিছু কইতে পারতেছে না, কেউ কিছু কইতে পারতেছে না। তাই তো, ঠিকই বলতেছিস। এই সময় আসলে আর একটা মুক্তিযুদ্ধই দরকার। আরেকটা যুদ্ধ যদি করতে পারতাম। আব্বা, আপনি কি রাসেলের জন্য বাক্স বানিয়েছেন? 10টা বাক্স যখন বানাইতে কইছে, সেখানে রাসেলের জন্য নিশ্চয়ই একটা বাক্স হইব। আব্বা, আমি আপনার সাথে 32 নম্বরে যাব। রাসেলকে তার বাক্সটা আমি দেব। ইরফানের আব্বা, আমিও আপনার সাথে যাব। বেগম মুজিবের কফিনটা আমি নিজে তারে দেব। তোমাকে কি মাথাটা খারাপ হয়ে গেল? কি আপল তাবল কথা কইতেছ? আর কফিন তো আমি দিতে যাব না, ওরা এসে কফিন নিয়ে যাবে। আর আমার যদি কফিন দিতে যাইতে হয় তাহলে তোমাদের যাইতে দেবে না। এত সোজা? কেন যেতে দেবেন আব্বা? আব্বা, বাইরে কারফিউ চলতেছে। কারফিউর নিয়ম হইল কেউ ঘর থেকে বাইরে দিতে পারে না। আর তোমরা দুইজনে যে 32 নম্বরে যাইতে চাইতেছ, শেখ সাহেবের বাড়িতে, সে বাড়ি নিশ্চয়ই আর্মি ঘিরা রাখছে, কাউরে সেখানে ঢুকতে দিব না। আচ্ছা, লাশগুলির তো দাফন হবে, তাহলে লাশগুলির গোসল হবে না? লাশগুলির কি জানাজা হবে না? জানি না, আমি কিছু জানি না, সব ওরা জানে, ওরা জানে। বুঝে আইসে মানে আওয়াজ পেলাম। তুমি যাও, পিছিয়ে যাও, ওরা কফি নিতে আসছে। যাও, পিছিয়ে যাও, চুপ থাকবা, কোনো কথা বলবে না। যাও। শুনেন, আপনি যদি সাথে চাইতে বলে আপনি তাকে বললেন যে আমরাও যাবো। চুপ কর, চুপ কর, যাও, পিছিয়ে যাও, ওরা পিছিয়ে যাও, শব্দ করবো না। যাও যাও যাও। ওয়ালাইকুম আসসালাম। দরজা খুলতে এত দেরি হয় কেন? যাও না, আমরা অপেক্ষা করতে জানি না। কফিনগুলো রেডি হয়েছে? জি স্যার। কোথায়? স্যার, কারখানায় আছে স্যার। কত দূর? হাইটা গেলে 2-3 মিনিট লাগবে স্যার। চলো। আব্বা, আপনি আপনার সাথে 32 নম্বরে যান। একে? স্যার, আমার ছেলে স্যার। কি বললো? তোমরা ছোট্ট রাসেলকে মেরে ফেলেছো কেন? ও কি অপরাধ করেছিল তোমাদের কাছে?
Shut up! মারবো একটা। ঠিকই তো বলেছে ছেলেটা। কি অপরাধ করেছিল অমন টুকটুকে ফুটফুটে ছোট্ট রাসেল? ইয়াং ম্যান, তোমার প্রশ্নের জবাব আমার কাছে নেই। আমরা শুধু হুকুমের গোলাম। বাট আই এম রিয়েলি ইমপ্রেসড। তোমার সাহস দেখে আমি সত্যিই অভিভূত হয়েছি। দোয়া করি বাবা, তোমার মতো সাহসী সন্তান যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে হাজারে হাজারে জন্মগ্রহণ করে। যাও, মার কাছে যাও। চলো মোবারক।